হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত 2025 সালে কবে এবং কিভাবে পালন করতে হবে এই কামদা একাদশী ব্রত, আমরা কেন পালন করব এই কামদা একাদশী ব্রত এবং কি ফল লাভ হবে এই কামদা একাদশী ব্রত পালন করলে, আজকের এই পর্বে আমরা কামদা একাদশী ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি কামদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আগামী কামদা একাদশী ব্রতের দিন রয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী। তাই এই কামদা একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা অনন্ত কলুষ বিনাশ করতে পারবো, সাথে সাথে 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা সম্ভব হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের একাদশী ব্রত চ্যানেলে। আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও নিজের দেশকে এবং নিজেকে জানাতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আশা করি করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা এই প্রসঙ্গে সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী হরি বিষ্ণুর নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কামদা একাদশী এই বছরের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যশালী সকল ইচ্ছা পূরণকারী এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে মূলত আগামী 9 এপ্রিল বুধবার পক্ষবর্তিনী দ্বাদশী যুক্ত কামদা একাদশী ব্রত। মূলত আগামী 9 এপ্রিল বুধবার পক্ষবর্তিনী দ্বাদশী যুক্ত কামদা একাদশী ব্রত পালন করতে হবে। দেখুন, একাদশী তিথি শুরু হবে মূলত 7 এপ্রিল সোমবার রাত্রি 11টা 11 মিনিটে এবং শেষ হবে মূলত 8 এপ্রিল মঙ্গলবার রাত্রি 11টা 20 মিনিটে এবং এই দিনই শুরু হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী। তাই আমরা যেহেতু পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত একাদশী পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, শাস্ত্র অনুসারে আমরা এই একাদশী পালন করব আগামী 9 এপ্রিল বুধবার। দেখুন, ভারতের বিভিন্ন রাজ্যে 8 তারিখ এই ব্রত পালন করছেন এবং এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন এবং যারা বাংলাদেশে রয়েছেন। আপনারা 9 এপ্রিল বুধবারে এই কামদা একাদশী ব্রত পালন করবেন, কারণ পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এই সকল স্থানে। তাই যে সকল স্থানে 9 এপ্রিল ব্রত পালন করতে হবে তার নামগুলি হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং এই সকল স্থানে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তাই কামদা একাদশী ব্রত আমাদের 9 তারিখ বুধবারে এই একাদশী পালন করতে হবে পক্ষবর্তিনী একাদশী। অর্থাৎ যদি কখনো একাদশী তিথি পক্ষবর্তী মানে অমাবস্যা বা পূর্ণিমা এই একাদশীর ক্ষেত্রে পরবর্তীতে পূর্ণিমা তিথি যদি কখনো এমন হয় যে পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে অর্থাৎ পূর্ণিমা তিথি সারাদিন রাত্রি থেকে তারপর দিন বর্ধিত হয়ে প্রতিপদে কিছু অংশ থাকে, তাহলে তার আগের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তাই এই ক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হবে। এই সম্পর্কে বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবুও সংক্ষেপে আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করাচ্ছি, আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। তো আপনারা সঠিক দিনে সঠিক সময়ে কামদা একাদশী ব্রত পালন করবেন এবং সবাইকে উৎসাহ করবেন এই ব্রত পক্ষবর্ধিনী একাদশীতে পালন করার জন্য। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য: অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া প্রতিপদে কিছু মাত্র থাকিলে তৎপূর্বের দ্বাদশীর নামই পক্ষবর্ধিনী। এমত অবস্থায় একাদশীকে বর্জন করিয়া দ্বাদশীতেই উপবাস করিতে হইবে। অশেষ কলুচ্ছেদনী এই দ্বাদশী পরিত্যাগ করিলে চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে অবস্থিত ঘটে। যে মাসে পক্ষবর্তিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাহাকে ভক্তি সহকারে পূজা করিতে হইবে। হে জগন্নাথ, আপনি এই সংসার জলধির তরণী স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহানল, নরকাগ্নির প্রশমনকারী, জন্ম মরণ জরা অপরাহী। সুতরাং ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করিয়া উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার প্রদত্ত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে নমস্কার। এইরূপে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করিয়া ঘৃত পক্ষ নৈবেদ্য এবং সুস্বাদু রসময় ফলসমূহ অর্পণ করতে হইবে। নির্ধন ব্যক্তি ও বিশেষ যত্ন সহকারে যথাশক্তি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত সাধন করবেন। শ্রীহরি বিষয়ক গীত ও নৃত্য সহকারী রাত্রি জাগরণ ও উক্ত দিনে কর্তব্য। সকাম যুগের 10 সহস্র অশ্বমেধ তুল্য ফল এই ব্রতে
অনায়াসে লাভ হইয়া থাকে। তো আপনারা জানলেন পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হবে। তো আপনারা সঠিক দিনে সঠিক সময়ে কামদা একাদশী ব্রত পালন করবেন। তো শাস্ত্রের অনুসারে আমরা এই একাদশী পালন করব আগামী 9 এপ্রিল বুধবার। আর আমরা যত ভালোভাবে একাদশী পালন করি না কেন, যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তাহলে একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাই যথা সময়ের মধ্যে একাদশীর পালনটা করে নেবেন। তো কামদা একাদশী পালনটা মূলত পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যে সকাল 5:20 থেকে 9:31 মধ্যে এই ব্রতের পালনটা বা এই কামদা একাদশী ব্রতের ভঙ্গ করে নেবেন। এবং বৃহস্পতিবার বাংলাদেশ সহ পুরো ঢাকা পালনের সময় হচ্ছে সকাল 5:41 থেকে 9:53 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা এই কামদা একাদশী ব্রতের পালনটা বা ব্রত ভঙ্গ করবেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা এই পক্ষবর্তিনী মহাদ্বাদশী বুধবারে এই কামদা একাদশী ব্রত পালন করে ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি, এটি পালন করা সবার উচিত। যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করত ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রইয়াছে। সমর্থপক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় এই একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন। সেগুলি সেমত করলে সর্বোত্তম। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ্য হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, মরিচ ও সন্দর্ভ লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আদি খেতে পারেন। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না। সাগুদানা না খাওয়াই ভালো। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষী নরকবাসী যদি হয় তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে তার পুণ্য ফল যদি অর্পণ করেন, সেই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবেন। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের সবারই কর্তব্য। একাদশী তিথির পরের দিন উপবাস ব্রত ভঙ্গ করার পর যে নিয়ম, একাদশী তিথির পরের দিন উপবাস ব্রত ভাঙার পর যে নিয়ম, যে নির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার। নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ হয়ে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুল্লি করে ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন শেভ করা, চুল এবং নখ কাটা নিষিদ্ধ। একাদশী পালনের যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার।
নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না, এটা বিশেষ করে মনে রাখবেন। এবং একাদশীর পালন মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রতে নান কেশব প্রসিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করে নিতে হবে, না হলে একাদশীর কোনো ফল লাভ করতে পারবেন না। মনে রাখবেন, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এবং বেশি বেশি হরিনাম জপ করতে হয়। তাই একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এগুলো মাথায় রাখবেন। হরে কৃষ্ণ। আজকের এই কামদা একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানলেন। আশা করি সমৃদ্ধ লাভ করেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, রাধে রাধে, রাধে রাধে। কামদা একাদশী মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখের দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্নভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। অতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিত গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আপনারা কামদা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করলেন এবং বুঝতেও পারলেন যে কিভাবে কামদা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই কামদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে।